বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগামী 48 ঘন্টা দেশ জুড়ে বন্ধকে সফল করার জন্য আবেদন সিপিএম শ্রমিক সংগঠনের। অপরদিকে শাসক বিজেপি দল বন্ধের তীব্র বিরোধিতা করবেন বলে জানান। বিভিন্ন দাবি দেওয়ার সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠন দেশ জুড়ে দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। আর এই ধর্মঘটের সমর্থনে আজ বামপন্থীরা মিছিল বের করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বন্ধের সমর্থনে সাংবাদিক সম্মেলনে পথে নামার কথা বলেছেন। অন্যদিকে পাল্টা সাংবাদিক সম্মেলন করে বন্ধের বিরোধিতা করেছেন বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। তিনি বলেছেন, কিসের বন্ধ? বিজেপি বন্ধের বিরোধী, আর সিপিএম নেতারা ক্ষমতা হারিয়ে আবল তাবল বলছেন। প্রতিমা দেবীর বক্তব্য, সিপিএম এর বক্তব্য যুক্তিহীন। দেশব্যাপী 10টি ট্রেড ইউনিয়ন, 20টির উপরে ফেডারেশন, কিছু স্বতন্ত্র সংগঠন মিলে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। গত 28শে সেপ্টেম্বর দিল্লিতে একটি কনভেনশনে এই 2 দিনের ধর্মঘট আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। 12 দফা দাবি ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে রাখা হয়েছে। বিভিন্ন যে ফেডারেশনগুলো আছেন, যেমন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, ইলেকট্রিসিটি ফেডারেশন, ট্রান্সপোর্ট ফেডারেশন, কোল, স্টিল, টেক্সটাইলস, পোর্ট, এই ধরনের অনেকগুলো আছে যে ফেডারেশনগুলো, তারা তাদের ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তারা তাদের সংগঠনগতভাবে সেম ডেটে দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে। আবার কিছু ট্রেড ইউনিয়ন আছেন যারা ফেডারেশনও না, 10টি ট্রেড ইউনিয়নের সঙ্গে এফিলিয়েশন নেই, কিন্তু তাদের অর্গানাইজেশন আছে, তারাও এই 8-9 তারিখের এই ধর্মঘট সামিল হওয়ার জন্য সিদ্ধান্ত তারা নিয়েছেন। ইতিমধ্যে এই ধর্মঘটকে সামনে রেখে দেশব্যাপী একটা প্রচার চলছে। সারা দেশে অসংখ্য সভা সমিতি এবং শ্রমজীবীদের সমাবেশ সংগঠিত করা হয়েছে। আমরা লক্ষ্য করলাম ধর্মঘটের দিন যত ঘনিয়ে আসছে, সেখানে পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে দুটো গভর্নমেন্ট, একটা তৃণমূলের নেতৃত্বাধীন সরকার আর একটা হলো গিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এই দুটো সরকার ধর্মঘটে যাতে কেউ অংশ না করে, ধর্মঘটে যদি কেউ অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইত্যাদি ইত্যাদি স্বৈরাচারী ভাবনা, স্বৈরাচারী চিন্তা, অগণতান্ত্রিক চিন্তা নিয়ে তারা কিছু সার্কুলার জারি করেছেন, নির্দেশনামা জারি করেছেন, যাতে শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে অংশ না নেন। আবার দাবি সহ বিভিন্ন যে সংগঠনগুলো তারা প্রচার আন্দোলন সংগঠিত করার সময় পুলিশ অনেক বিভাগে পারমিশনই দেবে। বারবার বলার পর আমরা পারমিশন চাইলাম, একটু মিছিল করতে চাই, পথসভা করতে চাই, তারা আমরা পারমিশন দিলেন না। এবং রেগুলার এটা আমরা যখন ইভেন আগরতলা শহরে আমরা মিছিল করার পারমিশন চাইলে পারমিশন দেয় না। কি ব্যাপার? আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে পারবো না, মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, আমরা জনমত মানুষের কাছে যেতে পারবো না। এ তো চরম অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপ চলছে আমাদের রাজ্যে, এবং একটা স্বৈরাচারী মনোভাব তাদের বহিঃপ্রকাশ করছে। তার মধ্যে বিভিন্নভাবে ধমক ইত্যাদি তারা দিচ্ছেন যে ধর্মঘটে যেতে পারবে না, যদি যায় তাহলে কর্মস্থলে আর আসতে পারবে না, কর্মস্থলে ঢুকতে পারবে না, এগুলো বলছে। আমরা দেখলাম রাজ্য সরকার থেকে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে, অনেকটা একটা থ্রেট, এবং সার্কুলার আগেও দিতেন। সাধারণত সরকার একটা দেয় যে ধর্মটা অংশ নিয়ে এই ব্যবস্থা নেবে ইত্যাদি, কিন্তু এবারের সার্কুলারটার মধ্যে একটু বক্তব্যটা যেটা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলা যায়, এটাকে থ্রেট দিয়েছেন, ধমক দিচ্ছেন যাতে এই ধর্মটা অংশ না নেয়। পরিবহন শ্রমিক যারা ধর্মঘটে যাতে অংশ নিলে তাদের গাড়ির পারমিট বাতিল করে দেবেন, যেতে পারবেন না, এই সমস্ত পরিবহনমন্ত্রী বলছেন। এটা তো কীরকম? এটা তো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ, এবং মানুষের প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং ধর্মঘটে মানুষ অংশ নেবে। কারণ আমরা দেখলাম 10ই সেপ্টেম্বর ত্রিপুরার যে ভারত বন্ধের একটা প্রভাব পড়েছিল, যে এই বন্ধটার মধ্যে এই কারণে তারা বল প্রয়োগ এবং এই পদ্ধতিতে তারা গ্রহণ করেছে।
এবং আমরা তাদের এই যে পদ্ধতিতে তারা বহিঃপ্রকাশ ঘটেছেন এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। আমরা আহ্বান দেব রাজ্যবাসীর কাছে যাতে এই ধর্মঘটে তারা ভয় থাকবে, ভীতি থাকবে, এটাকে উপেক্ষা করে সামিল হয়। তাছাড়া আগামী 8-9 তারিখে 12 দফা দাবির ভিত্তিতে বিভিন্ন কর্মচারী সংগঠন, বিশেষ করে সিটু সমর্থিত যতগুলি কর্মচারী সংগঠন, পিএসইউর বিভিন্ন সংগঠনগুলি স্ট্রাইক ডেকেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি যে যানবাহনগুলি রয়েছে প্রত্যেক অংশের কর্মচারীদেরকে এবং যারা বিএমএস এর সঙ্গে বা বিভিন্ন গাড়ির যে সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেক মালিক এবং কর্মচারী বন্ধুদেরকে আমরা দলের পক্ষ থেকে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি যে 8-9 তারিখ আমরা অন্যান্য দিনে যেমন আমাদের জীবন শৈলী চলছে সেইভাবে যাতে নর্মালি সেটা চলে, নর্মাল যেভাবে স্বাভাবিকভাবে যাতে যানবাহন চলাচল, রাস্তাঘাট ঠিকভাবে থাকে এবং কলেজ, স্কুল, ব্যাংক, যে কোনো পেশা, টিআরটিসি বলুন, বিভিন্ন খাদি বলুন, হ্যান্ডলুম বলুন, পূর্বাশা যতগুলি পিএসইউগুলি রয়েছে সবগুলি এবং অঙ্গনবাড়ি থেকে প্রত্যেকটা যাতে সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে সুচারুরূপে চলতে পারে তার জন্য সরকার যাতে ব্যবস্থা নেয় এবং সাধারণ মানুষ যাতে তার জন্য সামিল হন তার আহ্বান আমরা রাখছি। আমি দেশপ্রেমী ভাষায় বলছি, আগামী 8 এবং 9 তারিখের স্ট্রাইক আমরা নিন্দা জানাই। এই ধরনের স্ট্রাইককে, জনবিরোধী স্ট্রাইককে, মানুষের জীবনযাত্রাকে যারা অচল করে দেওয়ার জন্য কাজ করেন তাদেরকে আমরা নিন্দা জানাই এবং তাকে আমরা সমর্থন করি না, সেটাকে আমরা বিরোধিতা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আজ কদমতলা টাউন হলে শিক্ষার উপর এক সুবর্ণ সুযোগ সন্ধানী সভার আয়োজন করা হয়। নাহার অ্যান্ড হার স্টুডেন্টের উদ্যোগে আজ কদমতলা টাউন হলে শিক্ষার উপর এক সুবর্ণ সুযোগ সন্ধানী সভার আয়োজন করা হয়। মূলত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুণগত শিক্ষার উপর জোর দিতে ইয়াসমিন নাহারের এই বিশেষ প্রয়াস। তিনি নিজে একজন গৃহশিক্ষিকা। চুরাইবাড়ি, কদমতলা সহ উত্তর জেলাতে ওনার শিক্ষার আধিপত্য ব্যাপক আকার ধারণ করেছে। সমাজে উচ্চ শিক্ষার জন্য তিনি নিঃস্বার্থে কাজ করে চলছেন, আর তার অঙ্গ হিসেবে আজকে এই শিক্ষার উপর এই সুবর্ণ সুযোগ সন্ধানী সভার আয়োজন করেছেন। উক্ত এই শিক্ষা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি, শিক্ষা আধিকারিক শ্রীমন্ত পাল ও গুয়াহাটিস্থিত ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মহাবুলুল হক প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদরা। একদিকে যেমন নাচ ও গানের আসর ছিল, অন্যদিকে মোবাইল সহ বিভিন্ন বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে নেহারা অ্যান্ড হার স্টুডেন্টের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আর এইসব কিছুর আয়োজন মূলত বর্তমান জগতের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার জন্যই তাদের উদ্দেশ্য। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা যাতে শহরের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারে, সেজন্য প্রতি বছর এই ধরনের শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন ইয়াসমিন নাহার। অবশেষে শিক্ষা বিষয়ক বিভিন্ন আলোচনা রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদরা। আমি একজন গৃহশিক্ষিকা এবং আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে একটা এডুকেশনাল প্রোগ্রাম অর্গানাইজ করেছি। এর একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই এরিয়ার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা সাধারণত শিক্ষার তেমন সুযোগ পায় না। ওরা শিক্ষার ক্ষেত্রে ভালো হাইয়ার এডুকেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ওদের অনেক বাধ্যবাধকতা পেতে হয়। তো এই জন্য আমি ইআরডি ফাউন্ডেশন এডুকেশনাল রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে গুয়াহাটি থেকে ইনভাইট করেছি, যাতে ওনারা এখানে আসেন এবং ওনাদের সংস্থা সম্পর্কে কিছু অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো যেন ওনারা স্টুডেন্টদের কাছে তুলে ধরতে পারেন এবং আমার স্টুডেন্টরা যেন সেটা সুযোগ পায়। এছাড়াও আমার একটা উদ্দেশ্য ছিল যে ইআরডি ফাউন্ডেশন যদি ওদের দয়াদৃষ্টিতে আমাদের ত্রিপুরার দিকে দেয়, তাহলে আমার স্টুডেন্টদের জন্য ভবিষ্যতে ওদের পড়াশোনা বা ওদের কোনো ওদের কোনো চাকরি এরকম ক্ষেত্রে ওদের কোনো সুবিধা হয়। তো এই উদ্দেশ্য নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এই ছোটোখাটো প্রোগ্রামটা অর্গানাইজ করেছি।
মহাবুলুল হক নিজস্ব শিক্ষা ও দক্ষতার কারণে আসাম ও মেঘালয়ে বিভিন্ন স্কুল থেকে শুরু করে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। তাতে যেমন সাইকোলজি, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। তিনিও ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা রাখেন এবং ভবিষ্যৎ গড়ার সুকৌশল প্রদান করেন। এগুলো ইনস্টিটিউশন আছে, স্পেশালি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় এবং রিজিওনাল ইনস্টিটিউট যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, দুইটা ইনস্টিটিউশনে ত্রিপুরা স্টুডেন্টে পড়াশোনা করতেছে। নিয়ারলি 300 স্টুডেন্টস আমাদের ত্রিপুরা থেকে আছে, ধর্মনগরের সাইড থেকে আছে। স্পেশালি আমি স্কুল এডুকেশনে ত্রিপুরার জন্য ইন্টারেস্টেড, কিন্তু যেহেতু আমাদের কাছে এখন বড় প্রজেক্ট আছে মেডিকেল কলেজের, আমরা এই বছরই কনস্ট্রাকশন স্টার্ট করব। 2022-23 আমাদের শেষ হবে। 2023 পরে আমরা স্কুল এডুকেশনে ঢুকবো, একটা ভালো স্কুল। আবার যখন আমরা স্কুল এডুকেশনে ঢুকবো তখন আমরা 4-5টা স্কুল করবো। অ্যান্ড স্পেশালি উই আর নট ভেরি মাচ ইন্টারেস্টেড ফর সিটি বেসড স্কুল, উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড ইন এ সাচ কাইন্ড অফ কদমতলা টাইপ অফ এরিয়া। এখানে আমরা স্কুল কলেজ করবো। ইন দ্য মিন টাইম যদি কোনো স্টুডেন্ট নিজের মেধা খুব ভালো আছে এবং গরিব, পড়াশোনাতে অসুবিধা, এরকম স্টুডেন্টকে আমরা অ্যাডপ্ট করি, আমরা ফ্রি এডুকেশন দিই। আপনারা মিডিয়ার মাধ্যমে আমি এটা সবাইকে বলতে চাই যে কোনো স্টুডেন্ট যদি মেধা আছে এবং পড়াশোনায় খুব ভালো কিন্তু ফাইন্যান্সিয়ালি দে আর উইক, ওইরকম স্টুডেন্ট জন্য আমাদের এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। আপনারা এটা জানাবেন, আমরা যদি কোনো স্টুডেন্ট পাই আমরা অ্যাডপ্ট করতে আমরা খুবই ভালো। স্যার আরেকটা জিনিস, স্ট্রাকচারে পড়ে তোর ভিতর থেকে মন থেকে দোয়া দিবে আর ওই ইনস্টিটিউশন আরও ভালো হবে। যেহেতু এইরকম গরিব ছেলেমেয়েরা স্কুলের পাশে যাইতে পারে না, তো সবাই ভাবে যে ইট ইজ সামথিং ডিসক্রিমিনেশন উইথ দ্য পুয়ার পিপল। আমি এটা ভাবি যে এটা দেয়ার মাস্ট বি সার্টেন কাইন্ড অফ রিফর্ম অ্যান্ড দেয়ার মাস্ট বি সার্টেন কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, যে যারাই প্রাইভেট ইনস্টিটিউশন করে তারা এটাই ভাবুক যে আমি 100টাতে অ্যাটলিস্ট 10টা স্টুডেন্ট আমি গরিব ছাত্রকে পড়াই। আমি যদি এই সব কাজ করি এরকম প্রাইভেট ইনস্টিটিউশনে, আমি ভাবি সোসাইটির কোনো মানুষ আমাদেরকে এরকম বলবে না যে উই আর ডুইং ইট বাণিজ্যকরণ, উই আর মেকিং ইট কমার্শিয়াল। থ্যাংক ইউ। তিনি একক দক্ষতার শিক্ষাকে কাঁধে নিয়ে সমাজের ঊর্ধ্বে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে শিক্ষাবিদদের আদর্শকে পাথেয় করে নাহার ফাউন্ডেশন গুটি গুটি পায়ে শিক্ষাকে পর্বতের চূড়ায় পৌঁছে দিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 48 ঘন্টা বন্ধের সমর্থনে এক দীপ্ত মিছিল সংগঠিত করল সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন সংগঠন। আগামী 8-9 জানুয়ারি 48 ঘন্টা বন্ধের সমর্থনে সিআইটিইউ সহ দেশের অন্যান্য ট্রেড ইউনিয়ন ও সংগঠনের দীপ্ত মিছিল লাল ঝান্ডার তেলিয়ামুড়া শহর কাঁপালো আজ। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মার সাথে ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা। লাল ঝান্ডা হাতে নিয়ে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয় থেকে বন্ধের সমর্থনে দীপ্ত মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়া শহরে আজ সকাল 11টা নাগাদ। মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয় মহকুমা কার্যালয়ের সামনে। সেখানে প্রথম বক্তব্য রাখেন জনসুরক্ষা ও জন অধিকার মঞ্চের তেলিয়ামুড়া মহকুমা কনভেনর সুভাষ নাথ। তিনি বলেন, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী 18 বার ধর্মঘট সংগঠিত হয়েছে। 48 ঘন্টা বন্ধ ও আজকের বন্ধের সমর্থনে 40 ঘন্টা সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধর্মঘট হচ্ছে 18তম ধর্মঘট। এর আগে 1991 সালে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকারটা ভারতবর্ষে ছিল, তারা যে উদারীকরণের নীতি কার্যকরী করেছিল, তার প্রতিবাদে এবং শ্রমজীবী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যতগুলি কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন, প্রতিটা কর্মসূচির বিরুদ্ধে এর আগে 17টা সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। আগামীকালকের ধর্মঘট এবং পরশুদিন 2 দিন ব্যাপী যে ধর্মঘট, এটা হচ্ছে 18তম ধর্মঘট। এই ধর্মঘটের সামনে 18টা 12 দফা দাবি নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান রাখছি। এই সময়ের মধ্যে ভারতবর্ষের ক্ষমতায় যে সরকারটা আছে, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার, এই সরকারটা উদারীকরণের যে নীতি গ্রহণ করা হয়েছিল 91 সালে, এই নীতিকে আরো জোরালোভাবে তারা কার্যকরী করার চেষ্টা করছেন। আর কার্যকরী করার ফলেই গোটা ভারতবর্ষের আজকে কৃষক কৃষি ফসল উৎপাদন করে মাঠে ফেলে দিতে হচ্ছে। মিছিল শেষে এক সম্প্রতিকারে সিপিএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা বলেন, আজকের দিনে দেশের বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন শ্রমজীবী অংশের মানুষ কাজ হারাচ্ছেন, তেমনি দেখা দিচ্ছে কৃষকদের মধ্যে ক্ষোভ, কারণ তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে জনগণ 2 দিনব্যাপী ধর্মঘটে সাড়া দেবেন। এটা দিতে হবে। আর ভারতবর্ষে বেকার নির্বাচনের আগে বলেছিল মোদী
সরকার আসার আগে যে আমরা সরকার আসলে পরে ভারতবর্ষের মধ্যে বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব, কিন্তু সেই কাজ এখনো করি। তার জন্য সারা ভারতবর্ষে বেকার দিনের পর দিন আরও বেকার বাড়ছে। শ্রমিক, দিনমজুর, খেত মজুর, অনাহারে লোক মারা যাচ্ছে। আমাদের ত্রিপুরা তাই এই রাজ্যের মধ্যে তারা প্রাপ্ত, তারা এখন বন্ধ। এই রাজ্যের মধ্যে বেকার যুবক যুবতী চাকরির হারে ভোট দিয়ে তারা এখন হতাশা যে ভোট শেষ নেই, 3 তারিখে 4 তারিখে চাকরি দেব এইভাবে পরিস্থিতি দিয়ে তার ক্ষমতা এসেছিল। এটার প্রতিবাদে সারা ভারতবর্ষের মধ্যে সেই টিউর ডাকে বিধবা, খেত মজুর, দিন মজুর, রেল শ্রমিক, কারখানা শ্রমিক, শিক্ষক, কর্মচারী, সমস্ত অংশের মানুষ এই বনকে সমর্থন করে এই আঞ্চলিক বন্ধ কাজ করবে না, বয়কট করবে, গাড়ির চাকা করবে না, রিক্সা চাকা করবে না, ঘোড়ার চাকা করবে না। এই ভারতবর্ষের মানুষ এটাই চাই। এই ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র অধিকার, ভারতবর্ষের মধ্যে মানুষের মূল্যের অধিকার, এটাকে সামনে রেখে এই আঞ্চলিক বন আগামী দিনে সমস্ত অংশের মানুষকে এই বনের সমতে যোগদান করার হাত করে আজকে আমরা তেলেগুড়া সাব ডিভিশনে আমরা মিছিল করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার কদমতলা হাসপাতালে দৃষ্টিকেন্দ্র থেকে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জনমনে। তদন্তে নেমেছে পুলিশ। কদমতলা হাসপাতালে দৃষ্টিকেন্দ্র থেকে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সোমবার। কদমতলা হাসপাতালের ভিতরে যেখানে রোগীদের চক্ষু পরীক্ষা হয়, রাতের বেলা সেই রুমে তালা মারা সত্ত্বেও কিভাবে চোর প্রবেশ করে ল্যাপটপ নিয়ে গেল তা নিয়ে বিভিন্ন মহলে জোর শোরগোল চলছে। চক্ষু চিকিৎসক রাখিনাথ ভৌমিক হাসপাতালে সে ল্যাপটপ দেখতে না পেয়ে কদমতলা থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত চালায়। এই বিষয়ে একটি অভিযোগপত্র জমা পড়েছে, কিন্তু প্রশ্ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাপটপ যেটিতে অনেক ডাটা আছে দপ্তরের, সেটি কিভাবে চুরি হলো অথচ দরজার জানলা কিছুই ভাঙা নেই। চোরের দল দরজা জানলা না ভেঙে কিভাবে চুরি করলো সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্তকারী অফিসার AI পার্থ সাহা জানান, অভিযোগ পেয়ে ওনারা হাসপাতালে ছুটে গেছেন, বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পাইছি, সেটা আমরা গেছি কদমতলা হসপিটালে, যে সেটা দেখছি সেটা তদন্ত করে দেখতেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে। যখন আমি আমার টাইমে ডিউটিতে আসলাম, তখন যখন দরজা খুললাম তখন দেখলাম যে আমার যে ল্যাপটপটা, যেটা আমরা ভিশন সেন্টারে আন্ডারে কাজ করার সময় আমরা ল্যাপটপটা ইউজ করতে হয়, ওই ল্যাপটপটা মিসিং আছে। তারপর দেখলাম ওখানে পেছনে জানলাটাও খোলা। তারপর এই ল্যাপটপটা এখানেই থাকে। তো আমি সাথে সাথে MIC-কে ইনফর্ম করলাম, MIC থানাতে জানালো, থানা থেকে পুলিশরা এসে ইনভেস্টিগেশন করে গেল। তারপর আমিও গেলাম, রিএন্ট্রি করে আসলাম, ওদেরকে বলে আসলাম যে এই সমস্যা। কতদিন ধরে আপনার এই হাসপাতালে কর্মরত অবস্থায় কাজ করছি? নিয়ার বাই 2 ইয়ার্স। আমি যে অক্টোবর আগে কি হয়েছিল এরকম? আগে হয়নি, ফার্স্ট টাইম। আগে আমি জাস্ট জয়েন করার পরে ফার্স্ট টাইম এখানে এই প্রবলেমটা হলো। আপনি যেটা বলতে চাইছেন যে ল্যাপটপটা চুরি হয়েছে, সেই ল্যাপটপের মধ্যে মেইন ডাটাগুলো আপনারা রাখতেন না? এই ডাটাগুলো আমরা রোজ দিন যে পেশেন্টগুলো দেখতাম এন্ট্রি হতো, আর ল্যাপটপের থ্রু দিয়ে আমরা ট্রিটমেন্ট দেওয়া হতো, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর ওইটাই মানে কেউ অজানা লোক এটা এখান থেকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে এখন আপনারা প্রচুর অসুবিধা আমরা এখন পেশেন্ট দেখতে একটু অসুবিধা হবে, বাট এটা মানে খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। খুব একটা অসুবিধার মধ্যে আমরা এখন পড়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেন বিষ খাওয়া এক রোগীর অভিভাবক। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পরিতোষ কর্মকার নামে বিষ খাওয়া এক যুবককে উদ্ধার করে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে দেয় হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে গাফিলতি করছে বলে অভিযোগ। পাঠিয়ে দেয় হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজন। বিশালগড় হসপিটালে আমার ভাগিনারে লয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখা গেল যে ওয়াশ করে 5টা পর্যন্ত জাম ছিল। উপর দিয়ে যখন জল দিয়েছে তখন জলটা ভিতরে ঢুকছে না, এবার তারা সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে হাপানিয়াতে, মানে বিশালগড় মহকুমা হসপিটালে। হ্যাঁ, বিশালগড় মহকুমা হসপিটালে। কি হয়েছিল আপনার ভাগিনার? তো বিষ খেয়েছিল। কি নাম ওর? পরিতোষ কর্মকার। কবে এটা? তো গতকালকে। বাড়ি কোন জায়গাতে? হ্যাঁ, বাড়ি লক্ষ্মী। মানে কি কেমনে কেড়ে বিষ খেয়েছে এটা ঠিক করতে পারি না।
তো এখন কি চাইছেন আপনারা? বিশাল যে পরিষেবা একদম হসপিটালের খুব একদম বাজে, একদম বাজে। এই যে নলনাতে ঢুকেছে, নলনা দিয়ে জলই ঢুকছে না ভিতরে। তো সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে রেফার করে। কোন হসপিটালে রেফার করছে? এটা হাবাইনা হসপিটাল। আমরা কল দিছি রানিং কল যে উনি বাইপাস এর কেন? কোন বাইপাস এটা? আর মোটর স্ট্যান্ডের দিকে ঢুকা। আচ্ছা, হচ্ছে আর সময় দিকে ঢুকা যেন রাস্তার কিনারে করে দিয়েছে, মানে পয়জন খাইছে আর কি, ওষুধ খাইছে। লোকে গেছে, আমরা গাড়ির লোকে গিয়ে হসপিটাল পৌঁছে দিয়েছে। মানে কি বিষ খাইছে? বিষ খাইছে। হ্যাঁ। কি নাম এর? পরিতোষ কর্মকার। বয়স কত হইব? 24। বাড়ির ঠিকানা কি পাইছেন? না না, বাড়ির ঠিকানা পাইছেন না, রাস্তার পাশে আছে। এখন কি বিশাল করে মহকুমা হাসপাতালে নিয়ে দিয়েছেন আপনারা? মহকুমা। কটার সময় হয়েছে কলটা? ওটা হয়তো 20:35। 20:35। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষামন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো নবনির্মিত শিক্ষা প্রতিষ্ঠানে। 2 কোটি টাকা ব্যয়ে ধনপুরে নির্মিত হলো এই ভবনটি। ধনপুর বিধানসভা কেন্দ্রকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। রবিবার ধনপুর সীমান্ত গ্রাম এলাকায় একটি বিদ্যালয়ের নবনির্মিত পাকাবাড়ির উদ্বোধন হয়। উচ্চ বিদ্যালয়ের নতুন বাড়ির উদ্বোধনে এই প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে ধনপুরের ওই পাকাবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। পাকাবাড়ির উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা একটি জনসমাবেশের আয়োজন করে। 2017 সালে এই স্কুল বাড়িটির নির্মাণ কাজ হাতে নিয়েছিল কাঠালিয়ার পূর্ত দপ্তর। গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে 2 কোটি টাকা ব্যয় করে 10 কক্ষ বিশিষ্ট দ্বিতল বাড়ির নির্মাণ কাজ সমাধান করে। উদ্বোধনী সমাবেশে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শিক্ষামন্ত্রী। বক্তব্য রাখেন রতনলাল নাথ, বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষচন্দ্র দাস। শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধুমাত্র বই পড়লে হবে না, ফার্স্ট ডিভিশন পেলে হবে না, প্রকৃত শিক্ষা পেতে হবে। যে জিনিসটা আজকে আজকের তারিখে আমি 14 লক্ষ চাকরি দিতে পারি, 14,000 পোস্ট খালি আছে, 14,000 পোস্ট খালি রয়েছে শিক্ষকের। কাকে দেব? হাত তুলুন, কার চাকরি চাই? আমি দেব। অন্য ডিপার্টমেন্ট লাগবে, আমার ডিপার্টমেন্টে 14,442 কে দিতে পারি। নেওয়ার লোক নেই। কেন নেই? লেখাপড়া হয় নাই। পরীক্ষা দিলে তাহলে কি আমাদের ছেলেমেয়েদের মেধা নেই? আছে, প্রচুর মেধা। একটু আগে নির্মপুর, একটু পিছনে বাংলাদেশ বর্ডার, কিভাবে সুন্দর গান গাইছিল। ঘটনা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত। নারায়ণ বৌদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুর মধ্য শান্তিনগর নেতাজি শিক্ষা নিকেতনের 25 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। আজ থেকে দীর্ঘ 25 বছর পূর্বে 1994 সালের 6 জানুয়ারি ধনপুর মধ্য শান্তিনগরে প্রতিষ্ঠিত হয়েছিল নেতাজি শিক্ষা নিকেতন বিদ্যালয়টির। আজ তার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক সুভাষচন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবিকা প্রতিমা ভৌমিক, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক হাবুল লোধ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষা হলো এমন একটি জিনিস যা দিয়ে সমাজের সকল সমস্যার সমাধান করা যায়। বর্তমান রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষা শিক্ষিত করতে হবে, পুঁথিগত বিদ্যা পড়লে হবে না। ওই যে 7 জন যুবক যারা শিক্ষার প্রয়োজনীয়তা মনে করেছিল, ওরা কিছু ভাবেনি। ওরা কেউ এমএলএ নয়, ওরা কেউ মন্ত্রী নয়। যেমন আমাদের দিদি, উনি মন্ত্রী নয়, বিধায়ক নয়, তারপরেও সমাজের জন্য যেভাবে এগিয়ে আছে এটাকে শ্রদ্ধা জানাতে হয়। এটা হলো ব্যতিক্রমী। সবচেয়ে টপ মোস্ট প্রায়োরিটি এডুকেশন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো উন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। শিক্ষা এর রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থা গুণ ধরে গেছে। আমাকে বলুন, আমি ওই শিক্ষক মশাইকে জিজ্ঞেস করলাম, যারা এখানে কোন স্কুল, কোন ক্লাস? 1 2 3 4 5 6, এবার 7।
আপনার এখানে ফেল করে কেউ? বলছে না, কেউ ফেল করে। কেন ফেল করে না? বলছে না, একটু যদি খারাপ রেজাল্ট করে সাথে সাথে তাকে আমরা রিকভারি করে দিই। তাহলে ওরা পাচ্ছে কিভাবে? আমার শান্তিনগরে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেখানে তো ক্লাস 10 এবারও 4-5 জন আটকিল। তাহলে শিক্ষকের একটা বিরাট ভূমিকা রয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুরের 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ঘিলাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবির সোমবার 10:30 অনুষ্ঠিত হয় কল্যাণপুরের ঘিলাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে। প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পরে মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের ছবির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায়। হলের বাইরে এনএসএস এর পতাকা উত্তোলন করেন বিধায়ক সহ অন্যান্যরা। 2টি পায়রাও তারা আকাশে ছেড়ে দেন। হলের ভেতরে শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্প্রাইত দেববর্মাকে সভাপতি করে আলোচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এনএসএস এর প্রোগ্রাম অফিসার প্রসেনজিৎ দাস, সমাজসেবী জীবন দেবনাথ, পরিমল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বিধায়ক এবং প্রোগ্রাম অফিসার ভাষণ দিতে গিয়ে বলেন, বিগত দিন আমরা দেখিনি প্রত্যেক জায়গায় ওই যে বলছে স্বচ্ছ ভারত, কেন আজকে সমস্ত বিদ্যালয়, অফিস, আদালত, বিধায়ক, মন্ত্রী সবাই বা বিভিন্ন কর্মচারীরা নিজেদের স্ব-উদ্যোগে সেখানে সেই কাজগুলি করছে সমাজের জন্য। আমি মনে করি এই জাতীয় সেবা প্রকল্প একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের প্রোগ্রাম অফিসার রয়েছে, বিস্তৃত আলোচনা হবে এবং আগামী দিন আমাদের কি করণীয়, নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক এই এনএসএস ক্যাম্প, সেটা নিজের জীবনেও প্রত্যেকটি মুহূর্তে কাজে লাগবে এবং আপনার মধ্যে দিয়ে এই সমাজে, এই গ্রামের, এই বিদ্যালয়ে সার্বিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই আসারামবাড়ি 191 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে এক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে খোয়াইয়ের আসারামবাড়ির 191 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে হেল ইন্ডিয়া বড় ইন্ডিয়াকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। আসারামবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এদিনের ফাইনাল খেলায় করাঙ্গেছড়া চেরমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। করাঙ্গিছড়া প্রথম ব্যাট করে 12 ওভারে 5 উইকেটে 100 রান সংগ্রহ করে। 101 রানের লক্ষ্যে খেলতে নেমে চেমরা 12 ওভারে 9 উইকেটে 66 রান করে। ফলে করাঙ্গিছড়া 34 রানে চ্যাম্পিয়ন হয়। 10 দিন ধরে এই প্রতিযোগিতা চলে এবং 12টি দল অংশ নেয়। খেলার শেষে বিজয়ী রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন 191 ব্যাটালিয়নের बीएसएफ ऑफिसर राजेंद्र सिंह और जेपी यादव। इस स्कूल में 191 बटालियन बीएसएफ द्वारा सिविक एक्शन के दौरान ये खेल प्रतियोगिता का आयोजन किया गया, जिसमें क्रिकेट मैच खेला गया। ये क्रिकेट मैच पिछले 10 दिन से शुरू था, जिसमें बॉर्डर एरिया में रहने वाले जितने बच्चे हैं उनके प्रोत्साहन करने के लिए, यूथ को आगे बढ़ाने के लिए हमारी जो देश की नीति है खेलो इंडिया बढ़ो इंडिया, उसके तहत इस खेल का आयोजन किया गया। पिछले 10 दिन से सीमा क्षेत्र के 12 गांव की टीमों ने इसमें हिस्सा लिया। आज जो क्रिकेट का मैच था, ये फाइनल मैच था। ये चरवा गांव की टीम और करंगी चेरा की टीम के बीच में खेला गया, जिसमें दोनों ही टीमों ने बहुत अच्छा खेल का प्रदर्शन किया और खेल भावना को दिखाते हुए एक बहुत ही बेहतरीन खेल दिखाया, जिसमें करंगी चेरा की टीम ने जीता जिस मैच को। लेकिन मैच दोनों ही टीमों का बहुत अच्छा था। 2 में से जीतेगा तो एक ही, लेकिन दोनों टीम का बहुत अच्छा मैच था। और हमारा जो एम था वो ये है कि बॉर्डर एरिया के लोग जो यूथ हैं वो ज़्यादा से ज़्यादा खेल प्रति भावना में आगे बढ़ें, अच्छी तरक्की करें और इसकी जरूरत भी है और बड़े से बड़े कंपटीशन तक जाएं। हम चाहते हैं कि हमारे बॉर्डर के लोग नेशनल टीम तक इनका पहुंच सकें। इसी प्रयास के दौरान ये खेल प्रतिभावना का खेल प्रतियोगिता का आयोजन किया गया। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।